শিয়ালদা কোর্ট অতীত, আরজি কর মামলা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আজ শুনানির সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টের প্রসঙ্গে যাব, তবে তার আগে হাইকোর্টে আজ কি হলো একবার জানা যাক। রাজ্য সরকার সর্বোচ্চ সাজা বা ফাঁসির দাবি জানিয়ে আজ হাইকোর্টে আবেদন করেছিল। আজকে শুনানি ছিল, আবেদন করেছিল গতকাল, যে রায় দেওয়া হয়েছে তার চ্যালেঞ্জ করে হাইকোর্টে, শিয়ালদা আদালতের রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে, তা হলো সিবিআই রাজ্যের করা এই মামলার বা রাজ্যের মামলা করার এখতিয়ার নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। কিভাবে? অর্ণব রয়েছে আমার সঙ্গে সরাসরি হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, কি হলো আজ? দেখো, এক কথায় রাজ্যের করা মামলাটা শুনানির জন্য কিছুটা সময় পিছিয়ে গেল। সোমবার দিন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে ফের এই মামলার শুনানি। রাজ্যের সর্বোচ্চ শাস্তি আরজি কর ধর্ষণ এবং খুনের ঘটনায় ধর্ষক খুনির ফাঁসি চেয়ে করা রাজ্যের এই মামলা, এবং এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে বিষয়। এক, রাজ্যের এই মামলা নিয়ে আপত্তি জানালো সিবিআই, যাদের কাঁধে দায়িত্বটা ছিল যাতে বিরলতম ঘটনা বিচারক বলেন এক্ষেত্রে শিয়ালদা আদালতের বিচারক, সেই সিবিআই তরফে ডেপুটি সলিসিটর জেনারেল আরও একজন আইনজীবী, তারা বললেন এটা স্বাভাবিক ন্যায় বিচার প্রক্রিয়া নয়, এটা আইনসঙ্গত বিচার প্রক্রিয়া হচ্ছে না। রাজ্য এই বিচার প্রক্রিয়ার মধ্যে শিয়ালদাহ আদালতের সেখানে কোনো জায়গায় ছিল না। তাহলে রাজ্য কি করে যে সাজা ঘোষণা হয়েছে, যে রায় ঘোষণা হয়েছে, সেই রায় বা সাজাতে তারা কিভাবে অ্যাগ্রিভড হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে? কাজেই এই মামলাটাই আদালত গ্রাহ্য হতে পারে না, রাজ্যের এই আবেদনটাই আদালত গ্রাহ্য নয়, এই যুক্তি সিবিআই রাখলো। তার জন্য লালু প্রসাদ যাদবের মামলাকে তারা হায়ার করলো বা ধার করলো। সুপ্রিম কোর্টে লালু প্রসাদ যাদবের মামলাতেও কার্যত অনুরূপ আবেদন পৌঁছেছিল শীর্ষ আদালতে, এবং সেই আবেদনে স্পষ্টত তৎকালীন রাজ্য সরকার, এক্ষেত্রে বিহার সরকারের আবেদনটি ফিরিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। অনুরূপ পরিস্থিতি এক্ষেত্রে রাজ্য সরকার যেভাবে আবেদন করেছে তৈরি হয়েছে। কাজেই রাজ্যের এই আবেদনটি এক্ষেত্রে এই আরজি কর ধর্ষণ খুনের মামলায় সর্বোচ্চ শাস্তি চেয়ে করা যে আপিল মামলা, সেটা আদালত গ্রাহ্য হতে পারে না। সিবিআই যুক্তি, সিবিআই আপিল করতে পারে শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে, সঞ্জয় রায় তারা সে আপিল করতে পারে ওই সাজা বা রায়কে চ্যালেঞ্জ করে, বা পরিবার করতে পারে। কিন্তু এক্ষেত্রে রাজ্যের কোনো জায়গা নেই, স্টেক নেই এই মামলায় যে প্রসিকিউশন হয়েছে। এখানেই কার্যত একটা মারাত্মক আইনি লড়াই দেখা গেল, যুক্তির লড়াই দেখা গেল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর রাজ্যের দেবাশিস রায়, কিশোর দত্ত, তাদের সঙ্গে। তারা বলছে বিষয়টা কি অনেকটা এরকম যে মূল মামলায় বা শিয়ালদা আদালতে যখন কোনো পার্টি হিসেবেই ছিল না রাজ্য, তখন রাজ্য নতুন করে এই মামলার রায় নিয়ে কোনো রকম আবেদন করতে পারে না, সেই এখতিয়ারের কথা বলা হচ্ছে কি এখানে? একেবারে সিবিআই সেই এখতিয়ারের কথা বলছে, কিন্তু রাজ্য বলছে রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের পাবলিক অর্ডার, রাজ্যের তদন্ত, এগুলো পুরোটাই রাজ্যের ডোমেনের মধ্যে আছে। এবং মনে রাখতে হবে, খাদ্য কেলেঙ্কারি লালু প্রসাদ যাদবের মামলার সঙ্গে আরজি করে ধর্ষণ খুনের কোনো মামলার মিল নেই। কারণ আরজি করে ধর্ষণ হয়েছে, আরজি করে খুন হয়েছে কর্তব্যরত একজন চিকিৎসক। এই জায়গায় দুটোর পার্থক্য বুঝতে হবে আদালতকে। শুধু তাই নয়, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আরও সুর চড়িয়ে বললেন যে আমাদের রাজ্যে যে এফআইআর হয়েছে, সেই এফআইআর কলকাতা পুলিশ প্রথম করেছে। যাকে আমৃত্যু কারাদণ্ড শিয়ালদা আদালত দিয়েছে, যার ফাঁসি চাইছে রাজ্য, হাতে তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে হাইকোর্টের নির্দেশে রাজ্যের পুলিশ, অর্থাৎ এক্ষেত্রে কলকাতা পুলিশ এফআইআর করেছে, যেক্ষেত্রে ফাঁসি বা সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড রাজ্য মনে করছিল হতে পারে, কিন্তু এখানে হয়নি। কেন হবে না? একজন কর্তব্যরত চিকিৎসক যেভাবে নৃশংসভাবে মার্ডার হয়েছে। কাজেই এই মামলার সঙ্গে, আরজি করে ধর্ষণ খুনের মামলার সঙ্গে লালু প্রসাদ যাদবের খাদ্য কেলেঙ্কারির মামলা গুলিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না। এই জায়গাতেই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানালো রাজ্য যে যুক্তি দিচ্ছে, এই যুক্তিটা নিশ্চয়ই শুনবে আদালত, গ্রাহ্য হবে কিনা রাজ্যের আবেদনটা। সেক্ষেত্রে পরিবার, একই সঙ্গে সিবিআই এবং সঞ্জয় রায়, তার পক্ষে একজন আইনজীবী জানাতে যান, তিনি বলেন তিনি বিনা পয়সায় মামলা করার কার্য তিনি মামলা করতে চান সঞ্জয়ের হয়ে, তিনি ইচ্ছুক, কিন্তু জেলে তার সাথে দেখা করতে দেওয়া হয়নি সঞ্জয়ের সঙ্গে, তাকে যাতে ভার্চুয়ালি সঞ্জয়ের সাথে দেখা করতে পারে, জানাতে পারে। একই সঙ্গে পরিবারের তরফে আইনজীবী শামীম আহমেদ, তারা বলেন ওকালতনামা দিয়ে রাজ্যের এই আবেদনের মামলা তারা পার্টিসিপেট করতে চায়। কাজী পরিবার, সঞ্জয় রায়,
সিবিআই তারা এই মামলা নিয়ে কি বলছে পুরোটার পিকচারটা স্পষ্ট হবে সোমবার দিন পরবর্তী শুনানিতে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর বলছিলাম যে সুপ্রিম কোর্টের কথা, সুপ্রিম কোর্টেও আজ এই আরজি কর মামলার শুনানির সম্ভাবনা রয়ে গেছে। তো সেখানে ঠিক কি হতে পারে, আজ কি হওয়ার কথা এই শুনানিতে জানবো। আমার সঙ্গে মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রী, যেটা আজকের শুনানিতে আমরা জানি যে শেষ আরজিকর মামলার শুনানি হয়েছিল 10 ডিসেম্বর এবং তারপর আরজিকর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য ছিল 17 মার্চ দিন ধার্য ছিল এবং সেখানে দাঁড়িয়ে এর মাঝখানে পরিবারের তরফ থেকে আইনজীবীরা একটি আইএ পিটিশন ফাইল করেন এবং সেখানে তারা সিবিআই তদন্তের উপর প্রশ্ন তুলে তারা পিটিশন ফাইল করেছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই পিটিশনের জন্য কিন্তু আজ শুনানির দিন ধার্য হয়েছে। আজকে 42 নম্বরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আজকে 42 নম্বরে নথিভুক্ত রয়েছে সেই মামলা এবং যেটা মনে করা হচ্ছে যে লাঞ্চ বিরতির পরে এই মামলার শুনানি শুরু হবে এবং আমরা যেটা জানতে পারছি পরিবারের তরফ থেকে পরিবারের হয়ে নতুন করে মামলা লড়ার দায়িত্ব নিয়েছেন আইনজীবী করুণা নন্দী এবং তিনি সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি শুধু সিবিআই তদন্তে খুব একটা সন্তুষ্ট নয় পরিবার, সেই কথা উল্লেখের সঙ্গে সঙ্গে কিন্তু শিয়ালদহ কোর্টে যে রায় উঠে এসেছে সেই রায়ের প্রসঙ্গ কিন্তু তারা তুলবেন এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে তারা কি মনে করছেন, তাদের কি মতামত সেটাও জানানো হবে। ধন্যবাদ। আর শিয়ালদা আদালতের এই যে নির্দেশ অর্থাৎ যে রায় কারাজীবন কারাদণ্ড, এই রায়ে রীতিমতো হতাশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তো চেয়েছিলেন, তিনি বলছেন যে তিনি চেয়েছিলেন এটা যদি বিরলের মধ্যে বিরলতম ঘটনা না হয় তবে কোনটা, এর সাজা তো ফাঁসি হওয়া উচিত। তো তারপরে রাজ্য সরকার গতকাল আবেদন করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। যাবজ্জীবন মানেটা কি? তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? আমি সত্যি শোক। আরজি করে নাইট ডিউটিতে থাকা চিকিৎসকের ধর্ষণ খুন। গত বছরের অগাস্টের এই ঘটনায় দোষী সঞ্জয় রায়, তাকে যাবজ্জীবন সাজা দিয়েছে শিয়ালদা কোর্ট। অনেকেরই দাবি ছিল ফাঁসির সাজা দেওয়া হোক সঞ্জয়কে, সেটা হয়নি। এতে শক মুখ্যমন্ত্রী। যাবজ্জীবন মানেটা কি? তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? আমি সত্যি শোক। আমি আইনটা পড়েছি, কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ দ্য রেয়ার সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। গত কয়েক মাসে রাজ্যের 4টি ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। মাটিগাড়া, কুলতলি, ফারাক্কা এবং গুড়াপ। ধর্ষণ খুনের এই 4টি ঘটনারই তদন্ত করেছে রাজ্য পুলিশ। আরজি করেন তদন্তে সিবিআই, এক্ষেত্রে দোষী যাবজ্জীবন। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম। আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। এই নরম পিচার্সদের চরমতম শাস্তি হওয়া উচিত। বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারি। সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে গিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। নিউজ 18 বাংলা। এবং একই সঙ্গে তিনি দুষলেন কেন্দ্রকে, বলছেন কেন্দ্রের ঢিলেমিতেই অপরাজিতা বিল বিধানসভায় পাশ হয়ে গেলেও আইন করা যাচ্ছে না, কারণ অপরাজিতা বিলের আইন যদি হয়ে যায় তাহলে সেই আইন অনুযায়ী ধর্ষণের শাস্তি ফাঁসি। আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো
কেন্দ্রীয় সরকার ফেলে রেখে দিয়েছে। গত বছরের 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন, এই নিয়ে তোলপাড়। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল পাস হয়। সেটা 3রা সেপ্টেম্বর। রাজ্য সরকারের আনা বিলে ধর্ষণে ফাঁসির সাজা সংস্থান রয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রের ঢিলেমিতেই অপরাজিতা বিলকে আইনে পরিণত করা যাচ্ছে না। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? আমরা অপরাজিতা বিল পাস করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে। সেই বিল আমাদের পাস করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিলে ধর্ষণের অপরাধে ফাঁসির সাজা। ফাঁসির সাজার পাশাপাশি জরিমানার বিধানও রয়েছে। জরিমানার টাকায় নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। নির্যাতিতার মৃত্যু হলে তার পরিবার সেই টাকা পাবে। এ ধরনের অপরাধের বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে। ধর্ষণের তদন্তে তৈরি হবে অপরাজিতা টাস্ক ফোর্স। দ্রুত তদন্ত শেষ করে বিচারের ব্যবস্থা করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে শাস্তির মুখে পড়তে পারেন টাস্ক ফোর্সের সদস্যরা। কেন্দ্রের ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় সুরক্ষা সংহিতার বেশ কিছু ধারায় সংশোধনে আনা হয়েছে বিলে। বিধানসভায় এই বিল পাস হয়েছে। রাষ্ট্রপতি সই করলেই তা আইনে পরিণত হবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রের কারণেই অপরাজিতা বিল আইনে পরিণত হচ্ছে না। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? আমরা অপরাজিতা বিল পাস করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে। সেই বিল আমাদের পাস করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। নিউজ 18 বাংলা। আরে এই জেলে সঞ্জয় রায় কিভাবে কাটবে? সঞ্জয় রায়কে কি করতে হবে, মানে আদৌ কি কি করার সুযোগ দেওয়া হবে, পারিশ্রমিক কত হতে পারে সেই সব কাজের জন্য? সঞ্জয় রায় জেলে কি কি কাজ করবে, তার জন্য কত টাকা পাবে, এক নজরে দেখুন। সঞ্জয় রায় আরজি করে ধর্ষণ খুনে সাজাপ্রাপ্ত, তাকে যাবজ্জীবন সাজা শুনিয়েছে শিয়ালদা কোর্ট। আমৃত্যু তাকে জেলেই কাটাতে হবে। এখন তার ঠিকানা প্রেসিডেন্সি জেল। জেলে বসে বসে খাবার মিলবে না, প্রতিদিন কাজ করতে হবে। জেলে বন্দীরা এক এক রকম পারিশ্রমিক পান। দক্ষ শ্রমিক হলে দিনে 135 টাকা, কম দক্ষরা 120 টাকা, অদক্ষ হলে দিনে 100 টাকা। ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করা সঞ্জয় রায় জেলে এখন অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করবে। এক এক সময় পড়বে এক এক রকম কাজ, যেমন বাগান পরিচর্যা, রান্নাঘর পরিষ্কার, বাথরুম সাফ, গোডাউনে জিনিসপত্র নামানো ওঠানো। জেলের নিয়ম অনুযায়ী আপাতত অদক্ষ শ্রমিক হিসেবে দিনে 100 টাকা করে পাবে সঞ্জয়। এর অর্ধেক সঞ্জয় খরচ করতে পারবে, বাকিটা সঞ্চিত থাকবে। অমিত সরকার, নিউজ 18 বাংলা।